এই পিওয়াইকিউস গুলো যেগুলো আজকে সকালে আমি ইকোনমিক্স অ্যান্ড ডিএসএ অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশনের যে সমস্ত যে কি পয়েন্টস গুলো ছিল বা টপিকস গুলো ছিল সেগুলোকে এক্সপ্লেন করে দিয়েছিলাম, বাট কয়েকটা পিওয়াইকিউস এখানে রয়েছে যেগুলোকে খুব ভালো করে যদি একটুখানি বুঝে নেওয়া যায় তো এক্সামের জন্য হেল্প হতে পারে। সো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে দ্যাট ইজ হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক ডিসিশন ট্রি। সকালে আমরা যখন ডিসকাস করছিলাম তো আমি যখন বললাম যে ইকোনমিক ডিসিশন ট্রির ব্যাপারটা কি হয়, যে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আমরা করব ডিসিশন মেকিং প্রসেসের জন্য, যেগুলো আমাকে রিস্ক আনসার্টেনিটি বা যেগুলো আমার যে ইকোনমিক অ্যানালিসিস আদৌ আমার কস্টটা কত বেশি ভালো আমাকে হেল্প করতে পারছে আর করতে পারছে না সেগুলোর ব্যাপারে একটা আইডিয়া দিতে পারবে, দ্যাট ইজ মাই ইকোনমিক ডিসিশন ট্রি। অর্থাৎ আমরা একটা ডিসিশন ট্রিকে এখানে বানাবো, যে ডিসিশন ট্রিটা কি করে বেস করব, যে আমরা বিভিন্ন রকমের যে অ্যানালিসিস গুলো পেয়েছি, রিস্ক কেমন, আনসার্টেনিটি কেমন, কস্ট কেমন, লেবার চার্জ কেমন হবে, সমস্ত কিছুকে ধরে যে পরপর অ্যানালিসিসের যে রেজাল্টগুলোকে পাবো বা যে কি পয়েন্টসগুলোকে পাবো, পোটেনশিয়াল রিস্ক কি, রিওয়ার্ডস কি, সেগুলোকে ধরে যে ডিসিশন ট্রিটা বানাতে পারবো যে আদৌ আমার এই বিজনেসে টাকাটা দেওয়া উচিত কি উচিত না, বা কতটা পরিমাণে আমি টাকাটাকে দিতে পারি, দ্যাট উইল বি মাই ইকোনমিক ডিসিশন ট্রি। ঠিক আছে, জাস্ট বেসিক্স গুলো বোঝো। এই দেখো, যেমন এখানে যেমন দিয়েছে যে আমার চয়েস নোট, আর অর্থাৎ আমাকে এখানে দিয়েছে যে আদৌ আমি কোনটা চুজ করবো, ট্রিটমেন্ট এ আপফ্রন্ট কস্ট আর ট্রিটমেন্ট বি আপফ্রন্ট কস্ট। ঠিক আছে, এবার সেইটার থ্রু দিয়ে আমরা এবার এই যে পিআর এ অর্থাৎ 1 - পিআর এ মানে হচ্ছে এগুলো একটা প্রবাবিলিটি, যে প্রবাবিলিটির থ্রু দিয়ে আমরা দেখবো যে কোন টার্মিনালটা আমরা পৌঁছতে পারি, কোন জায়গাটা আমাদের পক্ষে হেল্পফুল হবে। ঠিক আছে, আমরা এখানে চেস করব, আমরা এখানে জিনিসগুলোকে জানবো, দেখবো যে আদৌ আমার ট্রিটমেন্ট এ তে আমার উপকারটা হবে বা ট্রিটমেন্ট বি তে আমার উপকারটা হবে। ঠিক আছে, দেন হচ্ছে কি কম্পোনেন্টস, এই জিনিসগুলো যেগুলো আমরা করবো, যে নোটস গুলো যেগুলো এখানে লেখা, এই যে ডিসিশন নোট বা হচ্ছে চেজ নোট, এগুলো কি চান্স নোটস, এগুলো কি হবে, ব্রাঞ্চেস কি, অর্থাৎ যে আমি যে ডিসিশনটা নেব সেই ডিসিশনটা, যেটা আমরা ডিএসএ তেও পড়েছি যে একটা নোট ফরম্যাটে থাকে, সেই নোটগুলো যে ডিসিশনটা আমরা একটা নোটের আকারে বানাবো, তারপর তাকে বিভিন্ন এজ দিয়ে কানেক্ট করব, আর কানেক্ট করার পর সেগুলোকে আমরা চান্সেস নোটস এর আন্ডারে এখানে ফেলবো, যেগুলো লেখা আছে যে আনসার্টেন আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম আ ডিসিশন। মানে যে আদৌ যদি আমি টাকাটাকে ঢালি, কথার কথা বলছি যে আমি হয়তো 100 টাকা একটা বিজনেসে ইনভেস্ট করলাম, তো এবার আমার এটা হতে পারে যে 100 টাকাটা এবার আমি কিছুই জানি না, যে আমাকে 100 টাকা দেওয়ার পরে রিটার্নে আদৌ আমি 1% ইকুইটি পাবো না 10% নাকি পুরো 100% ইকুইটিটাই পেয়ে যাবো, আমি জানি না। তো এবার এই তিনটে চান্সেস রয়েছে। সো এই তিনটে আনসার্টেন আউটকামস গুলোকে আমি যখন দেখাচ্ছি নোট ফরম্যাটে, তো 3 রকম রেজাল্ট আসবে। 1% ইকুইটি হলে আমি 1 টাকা করে প্রফিট পাবো, 10% ইকুইটি হলে 10 টাকা করে প্রফিট পাবো, 100% ইকুইটি হলে পুরো প্রফিটটাই আমার। তো এই যে জিনিসগুলো, এইগুলোকে আমরা এখানে চান্স নোটস এর আকারে দেখাচ্ছি। ঠিক আছে, ব্রাঞ্চেস কি বলছে, যে লাইন যে কানেক্ট করছে নোটস গুলো, এটা তো খুব ইজি ব্যাপার। আউটকামসটা ওইটা যে আমাদের যে ব্রাঞ্চেস এর থ্রু দিয়ে যেটা আমরা যে কানেক্ট করছি, আমরা যেগুলো বুঝছি যে জিনিসগুলো কি করে কি হচ্ছে না হচ্ছে, সেইগুলো আমার একটা রাস্তা, এই যেটা বললাম যে 100 টাকা দিয়েছি, 1% ইকুইটি পেলাম, তো 1 টাকা প্রফিট। তো এই 1 টাকা প্রফিটটা হচ্ছে আমার আউটকাম, যেই আউটকামটা আমি ওই 1% ইকুইটির চান্স নোটের থ্রু দিয়ে গেছি। আবারও বলছি, 1% ইকুইটির চান্স নোটের যে থ্রুটা দিয়ে আমি গেলাম, যে আউটকামটা পেলাম, দ্যাট ইজ আমার হলো এই যে এই কি বলে আমার এই 1% 1 টাকা প্রফিটের আউটকামটা, যেটা এখানে বলছে দেখো লেখা, এন্ড পয়েন্টস অফ দ্য ব্রাঞ্চেস রিপ্রেজেন্ট পসিবল আউটকামস দ্যাট মে ইনক্লুড ফাইন্যান্সিয়াল রিটার্ন, কস্ট, আদার রিলেভেন্ট ম্যাট্রিসেস। ঠিক আছে, ঠিক আছে, প্রবাবিলিটিস কি, অবভিয়াস ব্যাপার, যেটা আমি এক্ষুনি বোঝাচ্ছি যে চান্স নট অ্যাসোসিয়েটেড উইথ প্রবাবিলিটিস, যে আমার এই যে একটা জিনিস আমি জানি না, আমি 1% ইকুইটি পেতে পারি, 5% পেতে পারি, আবার বলতে গেলে আমি 10% পেতে পারি, 100% পেতে পারি, ভাই আমি জানি না যে আমি কত পার্সেন্ট প্রবাবিলিটি পাবো বা কত পার্সেন্ট চান্সেস আমি পাবো, আমার আইডিয়া নেই। তো আমার যেহেতু আইডিয়া নেই, সো আমাকে সমস্ত কেসগুলোকে কনসিডার করতে হবে, তবে না ডিসিশন ট্রি, তবে না বুঝতে পারবো যে আমার কোন আমার ফরম্যাটের থ্রু দিয়ে আমি যদি যাই তবে আমি অ্যান্সারটা ভালো পাবো। পে অফস কি বলছে, দ্য মনিটারি অর ইউটিলিটি ভ্যালুস অ্যাসোসিয়েটেড উইথ ইচ আউটকাম। ঠিক আছে, দ্য ভ্যালুস আর ইউজ টু ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু অফ ডিফারেন্ট পার্টস থ্রু দ্য ডিসিশন ট্রি। অর্থাৎ যে আমি এই যে আউটকামের থ্রু দিয়ে যেগুলো যে ভ্যালু অ্যাড করতে পারছি নিজের বিজনেসকে, সেটাও আমি ডিসিশন ট্রিতে খুঁজে পেতে পারি, সেগুলোকে এখানে মেনশন করেছে। এই পুরো জিনিসটা অ্যাপ্লিকেশন সমেত, এটাও আসি কখনো বলছি, জিনিসটা সমস্তগুলোকে নিয়ে কিন্তু আমরা এগুলো বানাচ্ছি। তো কি বলছে,
অ্যাপ্লিকেশন কি? ইনভেস্টমেন্ট অ্যানালিসিস। এতক্ষণ ধরে সেটাই বোঝালাম যে আমরা ওই 100 টাকাটাকে কোথায় লাগাবো, কত পার্সেন্ট ইকুইটিতে লাগাবো, আদৌ একটা পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট আমি একটা পাচ্ছি কিনা, বা আমার রিটার্নটা আমার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে কিনা, বা তাতে কি কি পসিবল রিস্ক আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমি এখানে চেক করব। সেই চেকগুলো করার জন্য আমার অ্যানালিসিসটা আমি পেয়ে গেলাম ডিসিশন ট্রি থ্রু দিয়ে। এটা একটা পয়েন্ট। আর প্রজেক্ট ম্যানেজমেন্টও হতে পারে, অবভিয়াস ব্যাপার, যেটা আমি এতক্ষণ ধরে বলছি। বা পলিসি ইভ্যালুয়েশন কি, যে এবার হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পলিসি ইভ্যালুয়েশন হচ্ছে, অর্থাৎ আমি ধরো একটা পয়েন্ট তোমাদেরকে বোঝালাম যে আমার এই যে একটা, এটা শুধুমাত্র আমি আমাদের ক্ষেত্রে বলছি, এটা গভর্নমেন্টও, ইভেন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বড় বড় কোম্পানির সিইও, তারাও কিন্তু দেখে যে আদৌ আমার সত্যিকারেরই কি এই পার্টিকুলার প্রজেক্টকে সামনে আনা উচিত। এই যে আইফোন 17 যখন লঞ্চ হলো, কি মনে হয় যে খুব ইজিলি লঞ্চ হয়ে যায়? না। আইফোন 17 যখন লঞ্চ হলো তখন আগে জিনিসটা দেখা হলো যে পাবলিকের রিকোয়ারমেন্ট কি, সেটাকে দেখা হয়। তারপরে এবার তার উপরে সেরকম লেবার চার্জের জন্য টাকা দেওয়া হয়, ইনভেন্টরির জন্য টাকা দেওয়া হয়, আদার্স বিভিন্ন রকমের কাজের জন্য টাকা দেওয়া হয়। এই যে পলিসিস গুলো যেগুলোকে আমরা মানে অ্যাভেলেবল করাতে চাইছি ফর আওয়ার প্রোডাক্ট, সেটাকেও আমাদের হেল্প করতে হয়, সেখানেও আমাদের দরকার লাগে। ঠিক আছে, হেলথ কেয়ার ডিসিশনস হতে পারে, যে হয়তো যে হেলথ আউটকামস বা অ্যাসোসিয়েটেড যে কস্ট গুলো দরকার লাগতে পারে, সেখানেও আমাদের লাগতে পারে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেটা তো অবভিয়াসলি দরকার, যে আমাকে কেন এটা করতে হবে বা না করতে হবে। যেমন এই যে দেখো এখানে একটা এক্সাম্পল, যেটা আমি এখানে দাদাও একটা দিয়ে রেখেছে, ডিসিশন নোট ফর লঞ্চ প্রোডাক্ট অর ডু নট লঞ্চ, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। ইফ দে লঞ্চ প্রোডাক্ট, চান্স নোটস রিপ্রেজেন্টিং ডিফারেন্ট মার্কেট কন্ডিশন, যেমন সবার আগে দরকার আদৌ আমার প্রজেক্টের বা প্রোডাক্টের দরকারটার মার্কেটে আছে না নেই, সেটাকে তো বুঝতে হবে। আমি সেটাকে না দেখে লঞ্চ করে দিলাম, তো অবভিয়াসলি লসটা আমারই হবে, সেটা করলে তো হবে না। আমাকে লঞ্চ করার আগে ডিসিশন ট্রিটাকে দেখতে হবে, যে আদৌ এই প্রবাবিলিটিটা কি আমাকে আমার লঞ্চের পরে বলছে না লঞ্চের এগেনস্টে বলছে, সেটাকে বুঝতে হবে। এজ আউটকাম লিডস টু পে অফস বেসড অন এস্টিমেটেড প্রফিট অর লস, অবভিয়াস ব্যাপার, যে আমি যত বেশি আমার প্রফিট আর লসের জন্য এখানে মানে দেখবো, তো তত বেশি আমাকে এখানে বোঝাতে হবে যে হ্যাঁ আমার প্রফিট আর লস সম্পূর্ণটাই আমার ওই পার্টিকুলার ডিসিশনের উপরে বেস করে হচ্ছে, যেটা লেখাও আছে ডিসিশন ট্রি প্রোভাইডস আ স্ট্রাকচার এন্ড ভিজুয়াল অ্যাপ্রোচ। এটা কিন্তু কোনো বিজনেস প্ল্যানিং দেখাচ্ছি আমি, ঠিক আছে, বিজনেস প্ল্যানিং দেখাচ্ছি যে আমার কাছে এই এন নাম্বার অফ ওয়েস খোলা আছে ইফ আই ক্যান ডু দ্য বিজনেস। বাট আমাকে এর কোনো পোটেনশিয়াল রিস্কের কি সলিউশন সেটা বলবে না, আমার রিস্কের জন্য আমার কি কি মানে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করা দরকার সেটা বলবে না, কি কি বাদ দেওয়া দরকার সেটা বলবে না, শুধু এটুকু বলবে যে আমার এই পথ খোলা, আর এই পথের জন্য আমি এই আউটকামস পেতে পারি। সো এটাতে কি হলো যে আমার টিম বিজনেসের জন্য এবারে ফুল ফ্রেশ এগোতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, আন্ডার ক্যাপিটাল রেশনিং অর ক্যাপিটাল কনস্ট্যান্ট সিচুয়েশন হুইচ মেথড অফ ক্যাপিটাল বাজেটিং ইজ মোস্ট সুইটেবল ফর প্রজেক্ট সিলেকশন অ্যান্ড ওয়াই। আচ্ছা, এগুলো বোঝার আগে আগে এই জিনিসটাকে বোঝো যে এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা আমার এই প্রফিটেবিলিটি ব্যাপারটা কি বোঝাতে, যেটা আমাকে লিখেইছে যে ক্যাপিটাল বাজেটিং, মানে লিখেছে হুইচ মেথড অফ ক্যাপিটাল বাজেটিং। এই দুটো হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর একটা মেথড। অর্থাৎ যেটা বললাম যে এই যে আমার যেখানে কোম্পানি একটা লিমিটেড ফান্ড অ্যাভেলেবল করে রেখেছে ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে, আর এখানে লেখা ক্যান নট আন্ডারটেক অল ডিজায়ারেবল প্রোডাক্টস, ঠিক আছে। দ্য মোস্ট সুইটেবল মেথড অফ ক্যাপিটাল বাজেটিং ফর প্রজেক্ট সিলেকশন ইজ প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড। এবার কেন সেটাকে এখানে বোঝাবো, যে একটা রেশিও, কিসের রেশিও, যে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। দাদা একটা কিছু বুঝলাম না, আমাকে একটু ভালো করে বোঝো। মানে হচ্ছে যে আমি যেটা সকালেও বলছিলাম যে ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালুর কিরকম ডিফারেন্স আমরা বুঝতে পারি, যে আমার একটা প্রজেক্টের ওপর আমি যদি একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করি, সো দ্যাট প্রজেক্ট মাস্ট গেইন মি সামথিং, অবভিয়াস ব্যাপার। আজকে যদি আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিলাম, এবার সাপোজ ধরো যে ওয়েবসাইটে আমি যখন ডেভেলপ করে দিচ্ছি, তো ডেভেলপ করার পর কি হলো, ডেভেলপ করার পর ওয়েবসাইটটাকে যখন করে দিলাম ডেভেলপমেন্টটা, তারপরে এবার আমার ওয়েবসাইট আস্তে 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 আমাকে অ্যাডসেন্স থেকে টাকা কামিয়ে দিচ্ছে, ফার্দার হেল্প করে দিচ্ছে। বাট ইনিশিয়ালি আমি হয়তো সেই ওয়েবসাইটের জন্য খরচ করেছিলাম মাত্র 20 টাকা, ওয়েবসাইটের ডোমেন কেনার জন্য, আদার্স জিনিস কেনার জন্য। এবার আমার ওয়েবসাইটটাকে লঞ্চ করতে আমার 20 টাকা খরচা হয়েছে, কিন্তু এবার ওয়েবসাইটটা আমাকে কত কামিয়ে দিচ্ছে, সেটা আমার ফিউচার ক্যাশ ফ্লো, তাই না? যে আমার যে ফিউচার ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু কত হবে সেটাকে আমাকে গেস করতে হবে, তবে না আমি প্রফিটেবিলিটি পাবো। আমি যদি আজকে 20 টাকা নিয়ে বিজনেস স্টার্ট করে প্রতিদিন যদি 10 টাকা করে প্রফিট না কামাতে পারি, 1 বছর 20 টাকাতে ইনভেস্টমেন্ট করলে আমার প্রতিদিন 10 টাকা করে কামালাম, তবেই তো আমি প্রফিটেবল।
তবে তোমার বিজনেস চলছে, তা নাহলে তোমার বিজনেস বন্ধ হওয়ার জায়গায় চলে গেল। আমি ধরো গোটা বছরে কামালাম 10 টাকা, তো তখন লাভই হলো না আমার, তাই না? তো এইটা হলো। আচ্ছা, এবার এখানে লিখছে যে ওয়াই প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইজ সুইটেবল, এবার সেটা বলতে হবে রিলেটিভ এফিসিয়েন্সি। ঠিক আছে, প্রজেক্টস গুলোকে আইডেন্টিফাই করতে পারবো যেটা মোস্ট ভ্যালু প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, তো এবারে বলছে যে ম্যাক্সিমাইজ রিটার্ন বা লিমিটেড ফান্ডস যেগুলো আমার রয়েছে, তো সেগুলো কি বলছে, লিমিটেড ফান্ড রিটার্নস অন লিমিটেড ফান্ডস ইজ ক্রিটিক্যাল। মানে হচ্ছে যে আমার এই যে যে আমার প্রজেক্টগুলো রয়েছে যে জেনারেট করতে হবে, আমাকে মোস্ট ভ্যালু যেগুলো আমাকে দিতে পারে সেই প্রজেক্টগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। যেটা বললাম 20 টাকা দিলাম, 10 টাকা আমাকে ডেলি কামিয়ে দিচ্ছে, আমি সেই প্রজেক্টটাকে চুজ না করে কি করলাম, যে 10 টাকা যেন আমাকে বছরে কামিয়েছে তাকে চুজ করে দিলাম। তো তাহলে তো বিজনেস করাই দরকার নেই সত্যি কথা বলতে গেলে। অবভিয়াসলি চুজ করতে হবে সেই সমস্ত রিলেটিভ প্রজেক্টগুলোকে বা প্রোডাক্টগুলোকে যেগুলো আমার প্রফিটেবল করতে পারে। র্যাঙ্কিং প্রজেক্টস অবভিয়াস ব্যাপার, যেই বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে র্যাঙ্ক করে দিলাম। এমন নয় যে সমস্ত প্রজেক্টগুলো যেগুলো আমাকে কামিয়ে দিতে পারবে না তাকে ফেলে দেবো, তা নয়, ওটাকেও রাখবো, কিন্তু প্রায়োরিটিতে তাকে আগে রাখবো যে বেশি কামিয়ে দেবে। ইনফর্ম ডিসিশন মেকিং, যত প্রফিটেবিলিটি ইন্ডেক্সকে আমি স্টাডি করতে পারবো তত আমার ডিসিশনটা ভালো করে আমি তৈরি করতে পারবো যে হ্যাঁ আগে একে চুজ করো, এর জন্য র ম্যাটেরিয়াল গ্যাদার করো। কারণ স্বাভাবিক ব্যাপার, আজকে আমার যে প্রজেক্টের জন্য র ম্যাটেরিয়াল 10 টাকার দরকার, অন্যটার জন্য 20 টাকা দরকার, আমি আগে 10 টাকারটা করবো বিকজ ওটা প্রায়োরিটিতে এগিয়ে। হ্যাঁ, কিন্তু এটাও একটা পয়েন্ট, আজকে যদি ধরো এমন মনে হলো যে না একটা প্রজেক্ট আমি চুজ করলাম যার হয়তো টাকা লাগবে 50 টাকা আর অন্যটা লাগবে 10 টাকা, কিন্তু 50 টাকার প্রজেক্টের প্রায়োরিটি এগিয়ে, অবভিয়াসলি ওটাকে আগে চুজ করবো। যে প্রজেক্টের প্রায়োরিটি এগিয়ে তার জন্য সমস্ত খরচা, এটা হচ্ছে ব্যাপার। আরো কয়েকটা পয়েন্ট আছে তোমরা দেখে নিও। ওকে, এখানে একটা দারুণ পয়েন্ট, এখানে ফর্মুলা দেওয়া আছে যে আদার ক্যাপিটাল বাজেটিং মেথড, যেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখানে একটা ফর্মুলা দেওয়া রয়েছে, এটা আমাদের আছে এনপিভি ইকুয়ালস টু সামেশন ওভার টি 1 টু এন সি বাই 1 প্লাস আর অল ওভার টি। আচ্ছা, তো এটা কি দাদা? সিটা হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেট অফ রিটার্ন, টি হচ্ছে টাইম। এটা আমাকে বুঝে দিতে পারে যে আমাকে কি করে কি করতে হবে। এটাকে কি বলা যেতে পারে, ডেসক্রিপশনটা কি, যে আমার ডিফারেন্স দিতে পারে যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো। দাদা এটা আবার কি বলে দিলে, আউটফ্লো করতে চলে এলো, কিছুই না, ইনিশিয়াল ক্যাশ যেটা ছিল না ক্যাপিটালের, ওটাই এটা, আর কিছুই না এটা। ঠিক আছে, যে প্রেজেন্ট ভ্যালু মানে আমার কত ক্যাশ ঢুকছে, ইনফ্লো মানে কি ভিতরে ঢোকা, টাকাটা ভিতরে ঢুকছে, আমার কোম্পানির ভিতরে ঢুকছে। আউটফ্লো মানে ক্যাপিটাল হিসেবে কত টাকা বেরিয়ে যাচ্ছে, কত টাকাকে আমাকে খরচা করতে হচ্ছে, দ্যাট ইজ আমার আউটফ্লো। লিমিটেশনস কি হতে পারে, অবভিয়াসলি এটা খুব ভালো, বাট এখানে এটা হয় যে আমাকে প্রায়োরিটাইজ করতে পারবে না। ক্যাপিটাল যখন লিমিটেড তখন টাকা প্রজেক্টকে প্রায়োরিটাইজ করতে পারবে না, তো এটা একটা সমস্যা। তার জন্য কি করতে হবে, আরো কি মেথড দেখা যাক, সেটা আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ একটা ডিসকাউন্ট রেট যেটাতে আমি এটা বুঝতে পারি যে এনপিভি অফ আ প্রজেক্ট ইকুয়ালস টু 0, ইট রিপ্রেজেন্টস এক্সপেক্টেড অ্যানুয়াল রেট অফ রিটার্ন। মানে হচ্ছে যে আমার আইআরআর একটা ডিসকাউন্ট রেট দেখাবে যেটাতে এনপিভি 0 আসবে। ঠিক আছে, সেটা দেখিয়ে দেয়। এইটা আপাতত জেনে রাখো, এটার ডিসকাশনে মেনলি এটা ফার্দার যাওয়ার দরকার নেই, শুধু এইটুকু মাথায় রাখবে যে ইন্টারনাল রেট অফ রিটার্ন আমাকে ক্যালকুলেট করতে হয় জাস্ট ফর নোয়িং যে ক্যাপিটাল বাজেটিং আমি কি করে করবো সেটাকে ধরে। ঠিক আছে, এই লিমিটেশনস কি একটু পড়ে নেবে, পে ব্যাক পিরিয়ড এগুলো বুঝিয়ে দিচ্ছি যে আমার কতটা টাইম আছে হাতে। এটা কি দাদা, এটা আবার কি জিনিস? দেখো ইনভেস্টমেন্ট যেটা করছি, কেউ তো আর আমাকে মুখ দেখে পয়সা দেবে না, সে আমার প্রজেক্টের কথা শুনে পয়সা দেবে। তো এবার আমাকে তো তাকে তার পয়সা ফেরত দিতে হবে। এবার আমি তাকে বললাম আদর করে, ও বাবা তোমাকে আর পয়সা ফেরত দিতে হবে না, তুমি পুরো দান নিয়ে নাও। কোনোদিনও কোনো কোম্পানি এটা ভুল করেও করবে না। তো এবার তাকে একটা পার্টিকুলার টাইম দেওয়া থাকবে, যে এবার আমি তো জানি না যে আমার প্রজেক্টটা বা আমার প্রোডাক্টটা আদৌ চলবে কি চলবে না, এমন তোমার ডুবে গেল, কিন্তু তবু আরে আমি যে পয়সাটা দিলাম ওটাকে তোমাকে ফেরত দিতে হবে রে ভাই। আমি তোমাকে 2 কোটি দিলাম, এবার তুমি বললে স্যার 2 কোটি তো খরচা হয়ে গেছে, এবার কোত্থেকে পাবো, সেটা বললে হবে না, আমাকে পে ব্যাক করতে হবে। তো এই পে ব্যাকের যে টাইমিংটা দেওয়া থাকে সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তো এই এত কিছুকে চিন্তা করে আমরা ক্যাপিটাল রেশনিং এর যে সিচুয়েশন গুলোকে রয়েছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা যে আমরা বলি যেটা মোস্ট সুইটেবল, কেন? কারণ হচ্ছে যে এইটা আমাকে বুঝিয়ে দিল যে আচ্ছা আমার এই প্রজেক্ট গুলোকে প্রায়োরিটাইজ করতে হবে, এগুলোকে যেগুলো প্রায়োরিটি সব থেকে উপরে আছে প্রায়োরিটি লিস্টে, তাকে আমার তার জন্য প্রদত্ত যে র ম্যাটেরিয়ালস, লেবার, যে ইনভেন্টরি, সমস্ত কিছুকে আগে দেখতে হবে, দেন পরবর্তী বিজনেসে ফোকাস করতে হবে। কিন্তু এগুলোর একটা তো তোমরা বুঝতে পারলে যে না আমাকে এগুলোতে কি করতে হবে না করতে হবে না, কেউ ডিসিশন আমাকে হেল্প করতে পারলো না। বিজনেসে অলওয়েজ ইম্পর্টেন্ট টু মেক আ প্রপার ডিসিশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, হোয়াট ইজ জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা কি বলছে? আচ্ছা,
এখানে বলছে একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন দ্যাট ডিসক্রাইবস দ্য লাইকলিহুড অফ টু অর মোর র্যান্ডম ভেরিয়েবলস অকারিং সাইমালটেনিয়াসলি। যেমন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ি, ম্যাথামেটিক্সও আমরা, তোমরা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি পড়েছো, ডিস্ট্রিবিউশন মানেই হচ্ছে যে দুরকম বা তার থেকে বেশি যে র্যান্ডম ঘটনাগুলো ঘটবে তার মধ্যে একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন দিয়ে আমরা তাদের মধ্যে কতটা সিমিলারিটি ডিসিমিলারিটি সেটাকে খুঁজে বার করতে পারি। তো এটা এখানে কি প্রয়োজন, তখন দরকারই আমার হওয়া উচিত নয়। এখানে দরকারটা এখানে কি সেটা এর পরে ডিসক্রিপশন দেওয়া আছে। এই দেখো, আগে বোঝো, আগে এইটা বোঝো যে এইটার কনসেপ্টটা টু র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। এবার আমার এক্স আর ওয়াই একসাথে হচ্ছে, ঠিক আছে। এটা আমাকে কি বোঝাচ্ছে, ইজ অফেন রিপ্রেজেন্টেড ইউজিং আ জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন ফর ডিসক্রিট ভেরিয়েবলস অর আ জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ফর কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটা আমাকে বুঝিয়ে দিল যে দুটো কি কি আমার হবে সেটাকে ধরে। এখানে দেখালো, বোঝালো আমাকে জিনিসটা, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এগুলোকে তোমাদের যদি তোমরা এগুলো যদি বাই চান্স যদি এগুলো মনে না থাকে, এই যে গ্রিন কালারের যে পোর্শনটা দরকার নেই, কোনো প্রবলেম নেই, তোমরা বাকি যে অ্যান্সারটা আছে সেটাকে ভালো করে লিখো, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের দরকারটা হচ্ছে কেন, এইটাকে যদি তোমাদের এক্সপ্রেশনও লাগে, তোমাদের তো বলতে লাগবে যে জিনিসটা কি করে হচ্ছে, আমার বা কেন লাগছে এগুলো, তার জন্য এটা লাগবে অবভিয়াসলি। যদি আমাকে এইটা বলে থাকে যে দাদা আমাকে বলো যে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, তখনই ডেফিনেশনটা দরকার। বাট এই জিনিসটা আমার এখানে দরকার কেন সেটুকু আমি আগে বুঝিয়ে দিচ্ছি। সেই অ্যান্সারটা হলো যে আমার যখন জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি করছি, যেমন এই যে বললাম যে দুখানা বিজনেস একসাথেও চলতে পারে, প্রায়োরিটি লিস্টে দুটোই দরকার। যেমন তোমরা খুব ভালো মনে করতে পারবে ইলন মাস্কের যে স্ট্রাগল টাইমটা, যখন টেসলা আর স্পেস এক্স দুজনেই ডুবে যাওয়ার জায়গায় আছে, সেই টাইম ইলন মাস্ক কি করবে, ইলন মাস্ক কি করলো, নিজের টাকাটাকে দুটো কোম্পানিতে ঢেলে দিল একসঙ্গে। তো এই যে ডিসকাশনটাও নিজের মধ্যে আনলো, আচ্ছা তার মানে দুটো বিজনেস একসাথে রান করছে, দুটো বিজনেসকে একসাথে চালাতে হবে, আর যেই দুটো বিজনেসকে একসাথে চালাবো সো দুরকম ভাবে আমাকে দুটো র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ধরে তারপর কিরকম কি আউটকামস আসতে পারে সেটাকে আমি প্রবাবিলিটির থ্রু দিয়ে বার করবো। এই যে কনসেপ্টটা, এইটা আমার এইখানে এটাকে করার জন্য আমার স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালিসিসটা সেটা আমার দরকার লাগবে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন অফ জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, যে জয়েন্ট ডিস্ট্রিবিউশনস আর এসেনশিয়াল ইন স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, রিসার্চার্সকে হেল্প করবে যে কি করে আমার রিলেশনশিপটা মাল্টিপল ভ্যারিয়েবলসে আছে। ওই যেটা বললাম যে এবার আমার যদি টেসলা যদি যেমন হলো কি যে স্পেস এক্স এর রকেট লঞ্চ করে গেল, স্পেস এক্স এর যে রকেটের টাকাটা পেলো $143 বিলিয়ন, পুরো টাকাটাকে নিল টেসলা রেখে দিল। তো এই যে আমার একটা বিজনেসের আমি চালালাম দুটোকে একসঙ্গে, এক্স আর ওয়াই কে একসঙ্গে চালালাম, কিন্তু ওয়াই উঠে গেল, ওয়াই এর টাকায় এক্স উঠে এলো। এই যে অ্যানালিসিসটা এইটা এখানে করতে বলেছে। আরো যেগুলো আছে এগুলোকে তোমরা মোটামুটি পড়ে নেবে, তার থেকে বেশি এখানে কিছু দেখার দরকার নেই। আচ্ছা, মেকিং ডিসিশন ট্রি, এগুলো স্টেপস গুলোকে এখানে বুঝিয়ে দেওয়া আছে। এখানে বলা আছে মনে রাখবে একটা ইকোনমিক্সের খুব একটা সহজ একটা স্ট্র্যাটেজি কি, ইকোনমিক্সের যখনই আমাকে কোয়েশ্চেন দেবে, ইকোনমিক্স হোক বা যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট হোক, তাতে যখনই এই কোয়েশ্চেন থাকবে যে ডিসিশন মেকিং কি করে করব, বা রোল অফ ইঞ্জিনিয়ার, হাউ টু মেক আ প্রপার প্রোডাক্ট কি করে লিখবো, বা হয়তো আমাদের কোনো বিজনেস চালু করতে গেলে কি করতে হবে, স্টার্টআপ চালু করতে গেলে কি করতে হবে, এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারের পয়েন্ট মোটামুটি সেম থাকে। কি কি থাকে, প্রবলেমকে আইডেন্টিফাই করা, অল্টারনেটিভসকে খুঁজে বার করা, সেই মোতাবেক একটা প্ল্যানিং তৈরি করা, সেই মোতাবেক পারচেস করা। কি পারচেস করবো, র ম্যাটেরিয়াল, আমি পরপর বোঝাবো, এক সেকেন্ড আমি শুধু বলে দিচ্ছি পয়েন্টগুলো। তারপরে কি হবে, তারপরে হচ্ছে এবারে ইনভেন্টরি ম্যানেজ করা, লেবারকে আমাকে মানে অ্যাকুমুলেট করতে হবে, দেন এবারে এক্সিকিউশন করা, দেন অ্যাডভার্টাইজ করা, দেন বিক্রি করা। এগুলো হচ্ছে নর্মাল, এগুলো আমি বলতে যে এটারও অ্যান্সার না, এইটা যে কোনো বিজনেসের পরপর স্টেপ, ঠিক আছে। এবার এখানে দেখে নি কি কি বলা আছে, প্রায় সেমই থাকবে। দেখো তোমরা, ডিফাইন দ্য প্রবলেম, ঠিক আছে, আগে প্রবলেমটা বুঝলাম যে লোকের কি চাই, অল্টারনেটিভস খুঁজে বার করলাম, যেটা আমরা কি করলাম যে ওই যে বললাম যে আমার কোন চান্স নোটটা আমাকে হেল্প করতে পারে, সেটার জন্য অল্টারনেটিভস খুঁজে বার করলাম। এই যে ডিসিশন নোট, এবার তাহলে আমাকে বার করতে হবে যে কোনটা থেকে আমি ডিসিশন নিতে পারি, কোনটা থেকে না নিতে পারি। চান্স নোটকে আইডেন্টিফাই করা, যে এবার আমার কি করা উচিত কি করা উচিত না সেগুলোকে বুঝে নেওয়া, যে আমার কি কি করবো না করবো। তারপরে এবার আমরা যেমন ট্রি স্ট্রাকচারটা আছে সেটাকে করতে পারি। আচ্ছা আচ্ছা, এবার অনেকে কোয়েশ্চেন করবে যে দাদা এই তো তুমি কত কি বলে দিলে, এক্সিকিউশন অব্দি বলে দিলে, তাহলে এখানে তুমি কেন এগুলো, তাহলে এখানে তাহলে সোর অফ দ্য নোটস ওগুলো নেই কেন? কোয়েশ্চেনটা বোঝো, কোয়েশ্চেনটা এখানে কি আছে, এখানের কোয়েশ্চেনটা হচ্ছে হাউ টু মেক, আমি একবার দেখে নিই, ডিফারেন্ট স্টেপস অফ মেকিং ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি অব্দি কি করে বানাতে হবে সেইটা স্টেপটা জানতে চেয়েছে, পুরো বিজনেসের নয়। আমি যেটা বললাম ওই অ্যান্সারটা হচ্ছে পুরো স্টার্টিং টু এন্ড সমস্ত, মানে এইবার যদি আমাকে বলে শুধু প্ল্যানিং অব্দি বা ডিসিশন ট্রি অব্দি, তো ওই প্ল্যানিং অব্দি লিখবো যেটা এখানে দাদার নোটসও দেওয়া আছে, ঠিক আছে। এবার যদি তারপরে আমি কিছু বলি
তাহলে সেখানে আমাকে যেতে হবে। এরপর যদি আমি বলি যে আমাকে পুরো ইনভেন্টরি বোঝাও, তাহলে ইনভেন্টরিটা স্টার্টিং থেকে ইনভেন্টরি অব্দি বোঝাতে হবে। এরকম ভাবে চেঞ্জেস হবে, ঠিক আছে অ্যান্সারটা। এবারে আমাকে ট্রি স্ট্রাকচার কি করে করতে হবে সেটা এখানে বুঝিয়েছে কি করে কি করতে হবে। এইটা তোমরা মোটামুটি পড়ে নিয়ে অ্যান্সার করতে পারো, এখানে বোঝানোর কিছু নেই, এটা আগেই বোঝানো হয়ে গেছে। আউটকামস কি কি হতে পারে প্রবাবিলিটিস, সেটা মানে প্রবাবিলিটিস আউটকাম কি কি হতে পারে সেটা আমরা করেছি। এস্টিমেট পে অফস অফ আউটকামস, ওইটাই যে আমরা কি রকম মনিটারি ভ্যালু আর ইউটিলিটি এটাকে আমরা মানে ডিটারমাইন করব যে আমার প্রত্যেকটার ফাইনাল আউটকাম ডিসিশন ট্রির থ্রু দিয়ে কি কি আসতে পারে, কি কি হতে পারে, সেটা আমরা করলাম। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে দেখো, এক্সপেক্টেড ভ্যালু ইজ ইকুয়াল টু সামেশন ওভার প্রবাবিলিটি অফ আউটকাম ইনটু পে অফ, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা মাথায় রাখা দরকার, এটা পে অফটা কেন রাখলাম, কারণ পে অফ যেটা আছে সেটা হচ্ছে আমার টাকাটা কতটা আমাকে পে করতে হবে সেটাও আমাকে দেখতে হবে। কিন্তু এমন নয় যেমন সবার মাথাতে একটা বিজনেস নিয়ে আইডিয়া থাকে যে বোধহয় যা বিক্রি করলাম আর যেটা বানাতে আমার খরচা হয়েছে তাকে মাইনাস করে দিলে আমার প্রফিট এসে গেল। মানে দাদা 1000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করলাম, ঠিক আছে, 3000 টাকায় বিক্রি করলাম, কি সুন্দর, 3000 টাকাতে সেল করলাম, 1000 টাকায় বিক্রি করলাম, 2000 টাকা, আমার প্রফিট একদমই না। ওই 2000 টাকার মধ্যে পে অফ রয়েছে, ইনভেন্টরি রয়েছে, গ্রস প্রফিট, নেট প্রফিট রয়েছে। ওই নেট প্রফিটটা তোমার হয়তো দেখা গেল যে 2000 টাকার মধ্যে মাত্র 200 টাকাই তোমার পকেটে ঢুকবে, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা কিন্তু এক্সপেক্টেড আউটকাম, এক্সপেক্টেড আউটকামের মধ্যে পে অফ, প্রবাবিলিটি অফ আউটকাম সমস্তটা ইনক্লুডেড আছে। ক্লিয়ার? ওকে, এবার ডিসিশন কি করে বানাতে হবে সেটা দিয়েছে, যে এক্সপেক্টেড যে ভ্যালুস গুলো আছে তাকে অ্যানালাইজ করতে হবে, তারপর ডিসিশন ট্রি স্ট্রাকচারে আমাকে বসাতে হবে। আর এবার যেটা হাইং এক্সপেক্টেড ভ্যালু সেটাকে আমাকে ধরে ডিসিশন মেকিং করতে হবে, তার অবজেক্টিভস বানাতে হবে, সমস্ত কিছু রিভিউ আর আপডেট করতে হবে। অবভিয়াসলি আমাকে আমার টিমের সাথে কথা বলতে হবে, আইদার আমার টিম ক্যাপাবেল কিনা, আমাকে আমার টিমকে তো বোঝাতে হবে যে আমার টিমটা কি আদৌ ক্যাপাবেল, বা আদৌ এই যে ডিসিশন ট্রিটা আমি তো একটা সুন্দর বানিয়ে দিলাম, আদৌ কি এটা রান করতে পারে, এক্সিকিউটেবল, সেটাকে দেখতে হবে। ডিসিশনটাকে কমিউনিকেট করতে হবে, অবভিয়াস ব্যাপার, সেটা বললাম যে টিমের মধ্যে কমিউনিকেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপাতত এই অবধি যেটা বোঝালাম, কারোর কোনো ডাউট আছে, কারোর কোনো ডাউট আছে? যদি ডাউটস থেকে থাকে, কিছু জানার থেকে থাকে, যদি প্রিভিয়াস স্লাইডস থেকে যদি কিছু জিজ্ঞেস করার থেকে থাকে আমাকে বলো। আমরা প্রত্যেক দিনই এরকম করে প্রায় চেষ্টা করব লাইভে আসার, যা সমস্ত সাবজেক্টস গুলো আছে, পিওয়াই কিউজ আছে বা ওয়ান শট টাইপ রিভিশন টাইপস আমরা করে দেবো। তোমাদের যাদের যে ডাউট আছে তোমরা এখন আমাদেরকে বলতে পারো, অ্যান্ড প্লিজ সেশনটাকে একটুখানি শেয়ার করে দাও তোমাদের যারা বন্ধুরা রয়েছে যারাও এই সাবজেক্টটাকে নিয়ে খুব সমস্যায় রয়েছে। আছে ডাউটস? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরে তাহলে আমরা যাচ্ছি। যদি ডাউটস থেকে থাকে আমরা চ্যাটে লিখো, কোনো সমস্যা নেই, আমি চ্যাট থেকে দেখে বলে দেবো। আচ্ছা, এবারে বলছে রিস্ক ভার্সেস রিটার্ন, এটা তো মানে একদম ওই, এটার জন্য আমি শুধু বলি একটা সেন্টেন্স মাথায় রাখবে, যারা যারা স্ক্যাম 1992 দেখেছো বলবে, রিস্ক হ্যাঁ তো ইস্ক সারি, রিস্ক হ্যাঁ তো ইস্ক, যত বেশি রিস্ক তত বেশি রিটার্ন, তাই তো? হ্যাঁ, এটা একটা পয়েন্টে, উল্টোটাও হতে পারে, উল্টোটাও হতে পারে, সেটা এবার ডিসকাস করা যাক। রিস্কের মানে কি এটুকু বুঝতে হবে, যে আনসার্টেনিটি, ভ্যারিয়েবিলিটি যেগুলো আমার আউটকামস গুলোকে আইদার হ্যাম্পার করতে পারে অর গ্রোথ দেওয়াতে পারে, দুটোই কিন্তু রিস্ক, ভালো করে মাথায় রাখো। আইদার আজকে আমি যখন একটা এআই ডেভেলপমেন্ট, সরি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা এজেন্সি বানিয়েছি, আমার আন্ডারে 10 জন কাজ করছে, ক্লিয়ার? ভেরি গুড। এবার 10 জন আমার যদি একটা ওয়েবসাইট বানিয়ে দেয়, তাহলে 10টা ওয়েবসাইট তৈরি হচ্ছে, আমি ধরলাম প্রতিদিন 10টা করে ওয়েবসাইট তৈরি হচ্ছে, ভালো কথা। এআইটা আসার আগে এরকম গল্প ছিল, যেই এআই এলো, টেকনোলজি ইনক্লুড হলো, তো এবার আমার কাছে যেমন উপকারও এলো, একটা আনসার্টেনিটি, এআই আসাটা একটা আনসার্টেনিটি হঠাৎ করে চলে এলো, এটা যেমন উপকারও হলো অপকারও হলো, কারণ আমি নতুন খেলোয়াড়। আগে বোঝাই অপকারটা কি হলো, নতুন খেলোয়াড় মার্কেটে এসেছি, 10 জন মাত্র এমপ্লয়ি, তারা যতজনকে আউটরিচ করতে পারবে তার থেকে অনেক বেশি আউটরিচ অন্যান্য যারা অনেক দিন ধরে এজেন্সি চালাচ্ছে তারা বেশি করতে পারবে, কারণ তাদের টিম মেম্বার তো 10 জনে নেই, 100 জন, 150 জন, 1000 জন থাকতে পারে।
তারা অনেক বেশি লোকেদেরকে হেল্প করতে পারবে, আমার থেকে বেশি তাদেরই হেল্প করতে পারবে। এটা তো হয়ে গেল অপকার, এটা হয়ে গেল রিস্কের নেগেটিভ পয়েন্ট। বাট পজিটিভ কি, আজকে যদি আমি আমার টিমকে তেমন মানে সুপার ভাবে বলে দিই, সুপার ভাবে গাইড করে দিই, তো আমার টিম হতে পারে যে ওদের ওই সমস্ত এরিয়াগুলোকে বিট করে এগিয়ে যেতে পারে। দাদা এরকম একটা এক্সাম্পল দিতে পারবে ফিজিক্স ওয়ালা? যতদিন ধরে বাইজুস আনএকাডেমি একটা রিদম মেনটেন করতো, ফিজিক্স ওয়ালা হঠাৎ করে একটা অন্যরকম রিস্ক নিল, আর সেখান থেকে আজকে ওরা সবাইকে বিট করে নিজের উপরে উঠে গেল। এইটা তো এবার কি কি রিস্ক হয়? মার্কেট রিস্ক হয়, যে মানে মার্কেটের কি কি লাগবে না লাগবে, মার্কেট কন্ডিশন চেঞ্জ হয়ে গেলে। লিকুইডিটি রিস্ক, অর্থাৎ যে আমি যদি অ্যাসেটকে যদি খুব তাড়াতাড়ি সেল করতে না পারি, বা যদি আমি অ্যাসেটকে সুন্দর করে ম্যানেজ করতে না পারি, তো সেটা আমাকে ফার্দার আমার টাকা পয়সা নিয়ে সমস্যা করতে পারে। ক্রেডিট রিস্ক কি, যে একটা বড়োয়ার যে আমার থেকে মানে টাকাটা নিয়ে নিল, এবার আমার টাকাটা তো সেখানে আটকে গেল, সমস্যা। অপারেশনাল রিস্ক কি, যে অপারেশন গুলো পারফর্ম হওয়ার কথা সেগুলোতে কোনো প্রবলেম হতে পারে। রিটার্ন, আচ্ছা রিটার্ন তো কিছু বোঝানোর নেই, রিটার্ন হচ্ছে প্রফিট বলো, যেটা আমরা সেল করে পাই আমাদের প্রোডাকশনকে মাইনাস করে, সেটা আমাদের রিটার্ন। আবারও বলছি ওটা রিটার্ন, ওটা কিন্তু প্রফিট নয়, ঠিক আছে? ওটাও বোঝাবো পরে, নিশ্চয়ই ওই পয়েন্টগুলো মেনশন আছে। রিটার্নস কি করে আসতে পারে? ক্যাপিটাল গেইনস করে, ডিভিডেন্ডস থেকে, ইন্টারেস্ট থেকে। দাদা এগুলো আবার কি জিনিস? ডিভিডেন্ডস ইন্টারেস্টটা কি জিনিস? ইন্টারেস্ট তো বুঝি, ডিভিডেন্ডটা কি? ডিভিডেন্ড মানে হচ্ছে যে আমার ধরো শেয়ার হোল্ডার যারা রয়েছে, তো তারা কোম্পানির জন্য আমাকে কিছু পাঠাতে পারে টাকা, সেটাও আমাকে দিতে পারে, ঠিক আছে? তারা আমাকে যে পেমেন্টটা দেবে সেটাও আমাকে দিতে পারে কোম্পানির আর্নিং এর জন্য, এটা হচ্ছে ডিভিডেন্ড। তো এবার কি, এইবার ট্রেড অফটা বোঝাবো যে দাদা হায়ার রিস্ক হায়ার পোটেনশিয়াল রিটার্ন, লোয়ার রিস্ক লোয়ার পোটেনশিয়াল রিটার্ন। দাদা এক্ষুনি তুমি বলে যে রিস্ক দুটো জিনিসই হতে পারে, তাহলে এবার তো এখানে তো অন্য কথা বলছে না। রিস্কের এই যে রিস্কটা, এটা বোঝো, রিস্ক কখন তোমরা ধরবে, এখানে রিস্কের রিটার্নটা কখন হবে? যখন যেই জিনিসটা এখন অব্দি কেউ করেনি সেটাকে আমি রিস্ক নিয়ে করছি, তাহলে হায়ার পোটেনশিয়াল রিটার্ন, ঠিক আছে? আমি যত বেশি যে বললাম, বা হয়তো আমি আজকে ভাবলাম আরে আজকে তো এনভিডিয়া স্টক খুব কম, আজকে থেকে 5 বছর আগে আমি চিন্তা করছি এনভিডিয়া স্টক খুব কম, ঠিক আছে 5 লাখ টাকা আছে এনভিডিয়াতেই লাগিয়ে দিই, এটা হচ্ছে হায়ার রিস্ক, যেটা তখনকার টাইমে কেউ করবে না। কিন্তু কিন্তু তারপরে আজকে যারা আসবে, আজকে তো তারা আমাদের রীতিমতো কোটিপতি। যে 5 লাখ টাকা আমি যদি 5 বছর আগে এনভিডিয়াতে লাগাই, এনভিডিয়ার মতো একটা কোম্পানিতে লাগাই, আজকে তো আমি কোটিপতি হয়ে যাবো। নেহাত আমি লাগাই তাই কোটিপতি হতে পারিনি, যাকে। তো এই জিনিসটা হয়, ঠিক আছে? তো এটাও একটা বিশাল ব্যাপার। তো এইখানে আমাকে এটা বোঝাচ্ছে। আর লোয়ার রিস্ক লোয়ার রিটার্ন কি, খুব স্বাভাবিক ব্যাপার। দাদা আমি কি করবো, ওই যে আমার ব্যাংকে টাকা রেখে দিয়েছি, তো ব্যাংকে 2% করে বাড়ছে, তো লোয়ার রিস্ক, এটা সবাই করছে সেটা বললাম, তো লোয়ার পোটেনশিয়াল রিটার্ন, ঠিক আছে? এটাই ব্যাপার, এগুলো রয়েছে। আচ্ছা, এবার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি? অবভিয়াস ব্যাপার, আমাকে রিস্ক টলারেন্স করতে হবে, ডাইভার্সিফিকেশন করতে হবে, রিস্কের ব্যাপারগুলোকে বুঝতে হবে, রিস্কটা আদৌ আমাকে কেমন করে ইম্প্যাক্ট করছে, কিভাবে আমাকে হেল্প করছে বা না করছে সেটাকে বুঝতে হবে। এগুলো এখানে পয়েন্টে মেনশন আছে, সামারি যেটা আছে পড়ে নিও। আচ্ছা আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি যেগুলো বলছে যে আমার হচ্ছে যদি আমার যেখানে, এগুলো তোমরা প্রত্যেকেই ম্যাথসে পড়েছো, ঠিক আছে? আগের সেমিস্টারে প্রত্যেকেই ম্যাথসে পড়েছো যে আমার এ ইভেন্টটা যে আমার বি ইভেন্টের সঙ্গে কি করে আমার কন্ডিশনে ঘটতে পারে সেটাকে বলেছে, যে বোথ ইভেন্টস ক্যান অকার, ঠিক আছে? এটা আমার কি করে হতে পারে, এটা আমাকে বলবে যে আমার যেখানে এখানে যেটা মেনশন করা থাকবে কন্ডিশনাল প্রবাবিলিটিতে, যে আমার হচ্ছে likelihood of an event A happening under the condition that another event B, সেম যেটা বললাম ইলন মাস্কের গল্প, ওইটাই। দুটোই চলছে, একটাকে ইনভেস্ট করলাম আর একটাকে ইনভেস্ট করলাম, একজনের টাকা আমাকে রিটার্নে দিয়ে দিল, তার টাকাটাকে নিলাম, অন্যটাই ইনভেস্ট করলাম, সেখান থেকে এবারে বুঝতে পারলাম যে আমার আদৌ দুটো কোম্পানি একসাথে চলতে পারে কি পারে না, হয়ে গেল, এটুকুই ব্যাপার। তাছাড়া এখানে এই যে সমস্ত যেগুলো আছে, যে বাইস থিওরেম আছে বা এইগুলো আছে, এগুলো জাস্ট ফর্মুলা মুখস্থ করার, এখানে তোমাকে অনেস্টলি বলছি বোঝানোর এখানে কিছু নেই, ঠিক আছে? এগুলো যে কি পয়েন্টসগুলো যেগুলো নোটসে মেনশন আছে, তোমরা যারা যারা এগুলো নোটসগুলো মানে দাদার অ্যাপ্লিকেশন থেকে তোমরা যারা মানে নেবে, তারা এই নোটসগুলো এখান থেকে পড়ে পড়ে বুঝে নিও। যারা এখন লিখছো, নোট ডাউন করছো, তারাও এখান থেকে করে করে বুঝে নিও। এই নোটসটা এইটুকু পোর্শন বাদে, এইটুকু পোর্শন বাদে কিছু লেখার দরকার নেই। মানে এই পোর্শনটা, যেটাকে মাউস দিয়ে এখানে স্ক্রল করছি, এই পোর্শনটা আই গেস দেখতে পাচ্ছ তোমরা, আর এই পোর্শনটা, এইগুলোকে বাদ দিয়ে কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, এবারে কি মেডিকেল টেস্টিং, ওয়েদার ফোরকাস্টিং, এগুলো আমাদের দাদা কোথায় লাগে? বিকজ অবভিয়াসলি মেশিন লার্নিং এ। এবার দাদা কেন দরকার আমাদের মেডিকেল টেস্টিং, ওয়েদার ফোরকাস্টিং কেন দরকার?
যে আমাদের এটা আমাকে জাস্ট বোঝাচ্ছে যে এটা আমার কন্ডিশনাল প্রবাবিলিটির কেসটাতে অ্যাকচুয়ালি এটা দরকার হচ্ছে যাতে আমরা ফার্দার কোনো কাজ করতে পারি বা আমাদের যখন কিছু যখন করতে পারি তখন কি করে করা উচিত বা কি করে কি করব সেটা আমাদেরকে এখান থেকে বুঝতে পারবো মেশিন লার্নিং এর থ্রু দিয়ে। আচ্ছা, অনিরণ মজুমদার লিখেছে, দাদা অনলাইনে এক্সাম দেবো কি করে? মানে তুমি কি CA4 এর কথা বলছো? CA4 এক্সামের কথা বলছো? থার্ড সেম CSE ডেটা সায়েন্সের। আচ্ছা আচ্ছা অনিরণ, তুমি আমাকে একটুখানি বলো যে আই গেস আমি তোমার নামটা ঠিকই উচ্চারণ করেছি। হ্যাঁ, তো আমাকে একটুখানি বলো যে তুমি মানে কিরকম বলছো। আচ্ছা, মক টেস্ট, ও মক টেস্ট যেটা হয় CA4 এর মক টেস্ট, ওটাকে নিয়ে তো মানে টেনশন নেওয়ার দরকার নেই। CA4 এর মক টেস্টে ওরকম মানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স দিয়ে দেয়, ঠিক আছে? মক টেস্টের কথা বলছি, যেগুলো সাবজেক্ট বেসিসের ওগুলো নয়। মক টেস্টে তোমাদের কিছু স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দেয়, সেই স্যাম্পল কোয়েশ্চেনগুলোকে তোমরা জাস্ট মানে তোমাদের ঠিক উত্তর হোক ভুল উত্তর হোক ওগুলোতে কিছু মানে চিন্তা করার দরকার নেই, ওগুলো অ্যান্সার করলেই হবে, ঠিক আছে? ওটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই তোমাদের। তোমাদেরকে ফোকাসে রাখা দরকার যে আপকামিং যে এক্সামসগুলো হবে তোমাদের সাবজেক্টে, সেগুলোতে অ্যান্সারগুলো প্রপার দাও। মক টেস্টে তোমাদের যে টাইমটা দেওয়া থাকবে তোমরা এই টাইমের আগেও করতে পারো, অপশন ক্লিক করে চলে আসবে। ঠিক উত্তর জানলে ঠিক উত্তরে ক্লিক করবেন, ভুল উত্তর জানলে তাতেও তুমি ক্লিক করতে পারো, কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তোমাদের কলেজে গিয়ে বলবে মক টেস্টে তোমরা এই পোর্টালে যাবে, পোর্টালে গিয়ে তোমাদের অনলাইন টেস্টে যাবে, দেখবে মক টেস্টের একটা জায়গা আছে, মক টেস্টের ওই মানে অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে মক টেস্ট শুরু হয়ে যাবে টাইমের মধ্যে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা করতে পারো, আর কিছু করার দরকার নেই, এটাই ব্যাপার। আই গেস অনিরণ আমি বোঝাতে পেরেছি তোমাকে। তুই বোঝাতে পেরে থাকি একটা থামস আপ বা কোনো একটা রিয়াক্ট দিয়ে আমাকে একটু বুঝিও। আচ্ছা ঠিক আছে, অনির্বাণ তার টাইম মতো আমাকে বলুক, সমস্যা নেই, আমি যতক্ষণ এগুলো বোঝাই। তো এই যে যেটা আমরা বলছিলাম যে ওয়েদার ফোরকাস্টিং বা এইগুলো যেগুলো আছে মেডিকেল টেস্টিং, তো এগুলো কি করে হচ্ছে? তো এখানে আমরা ডিসিশন মেকিং করতে পারছি মেশিন লার্নিং এর থ্রু দিয়ে, আমরা এগুলো কাজে লাগাতে পারছি নিজেদেরকে। আমাদের মেশিন লার্নিং এর থ্রু দিয়ে আমরা এটুকুও বোঝাতে পারি যে তোমার ডিসিশনটা চলবে কি চলবে না, সেটাও করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার এইগুলোই মোটামুটি রয়েছে। প্রবাবিলিটি অ্যান্ড জয়েন্ট প্রবাবিলিটি শর্ট নোটস কি, এটা তোমরা জানো, প্রত্যেকেই জানো। এগুলো জাস্ট একটুখানি গো থ্রু করে নাও। এই যে যেগুলো আছে বেসিক ডেফিনেশনস, এক্সপেরিমেন্ট কি কি আছে, স্যাম্পল স্পেসেস, এইগুলো। তো এবার আমাকে ইভেন্টে বললো যে ওয়ান আর মোর আউটকাম, যে আমাকে ইভেন্ট নাম্বারের কি কি আমাকে আসতে পারে সেটা এখানে দিয়েছে। তো এই ইভেন্ট প্রবাবিলিটির ইভেন্ট কি কি হতে পারে, যে আমার 3টে ইভেন্ট নাম্বার আসতে পারে। এইবার সেটা আমরা বলতে পারি, সেখানে আমরা মানে যদি করি তো সেটা আমরা আসতে পারে যে হ্যাঁ, যে তিনটে আমার আসছে, তিনখানা আমার নাম্বার আসছে, তিনখানা নাম্বার 6টা নাম্বারের মধ্যে আমার আসবে। তো এবার আমি সেখান থেকে যেমন প্রবাবিলিটি আমরা এত বছর ধরে করে এসেছি সেটাই এখানে তাই আছে। জয়েন্ট প্রবাবিলিটি কি বলছে, যে বোথ ইভেন্টস অকার, ঠিক আছে? মানে বলছে যে আমার একটা যখন আমি এখানে যখন চালছি, একটা যখন দান চালছি, তো আইদার আমার 3 পড়বে, আর আমার সেকেন্ড ডাইয়ে 4 পড়বে, অর না সরি এন্ড, দুটোই হতে হবে। প্রথম ডাইকে 3 ফেলতে হবে, পরের ডাইকে 4 ফেলতে হবে, দুটোকেই ঘটতে হবে। তো সেটা কখন হবে? অবভিয়াসলি। তো 36 আউটকামস এর মধ্যে 36 কি করে এলো? কারণ প্রথম ডাই 6টা রেজাল্ট দেবে, পরের ডাই 6টার প্রথম ডাইয়ের 6টার প্রতিটার সাথে 6টা করে রেজাল্ট দেবে, যেটা আমরা প্রবাবিলিটি এতদিন ধরে করে এসেছি, সেটাতে তাহলে 36 আউটকামস হলো এই কেস, ঠিক আছে? এগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো ন্যাচারালি এগুলো ম্যাথসের ব্যাপার, এগুলো আর কিছু দেখার দরকার নেই। এবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ডেপ্রিসিয়েশন এন্ড অবসোলেন্স। এটা কি? ডেপ্রিসিয়েশন তো সকালেই বললাম যে আমার যখন কোনো একটা জিনিস যখন হয়ে যাচ্ছে, ভ্যালু যখন কম হচ্ছে, ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, সেইটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। অবসোলেন্সেস বলছে যে লস অফ ভ্যালু অফ অ্যান অ্যাসেট ডিউ টু চেঞ্জেস ইন টেকনোলজি। মানেটা কি? ডেপ্রিসিয়েশন হচ্ছে ওভার টাইম, ডেপ্রিসিয়েশন হচ্ছে যখন আমার ইনভেন্টরিতে পরের পর আমার মানে প্রোডাক্ট পড়ে আছে, র ম্যাটেরিয়াল পড়ে আছে, সেটা আমার ডেপ্রিসিয়েশন। কিন্তু অবসোলেন্স তাই না। অবসোলেন্স মানে হচ্ছে যেমন নোট জেস আসাতে আজকে পিএইচপি লোকে ভুলে গেছে, এটা অবসোলেন্স, ঠিক আছে? এইরকম করে তার মানে প্রবলেম হচ্ছে। যেমন বলছে যে আমার ডেপ্রিসিয়েশন তখনই হয় যখন আমার যে ইউজফুল যে আমার টাইমটা আছে,
কোনো একটা প্রোডাক্টে, সেটা যখন হারিয়ে যাচ্ছে তখন। আর অবসোলেন্স কখন হয়, এর এমন কোনো ব্যাপার নেই। এমনও হতে পারে যে আজকেই হয়তো পিএইচপি লঞ্চ করলো, কালকে নোড.জেএস বেরিয়ে গেল, কালকেই নোড.জেএস বেরিয়ে গেল, কালকেই পিএইচপি বন্ধ হয়ে গেল। অবসোলেন্সের কোনো টাইম লিমিট নেই, ডেপ্রিসিয়েশনের একটা টাইম লিমিট আছে, যে আমার একটা ইউজফুল, আমরা বলতে পারি যে এক্সপায়ারি ডেট আসার আগে দ্যাট ইজ বেস্ট। অবসোলেন্সের তাই কেস নয়, এটা হচ্ছে কেস, ঠিক আছে। বা আমরা বলতে পারি যে ওই ফিজিক্যাল ওয়্যার বা এজিং বা অ্যাসেটের বারবার ইউজেসের জন্য ডেপ্রিসিয়েশন হতে পারে, কিন্তু অবসোলেন্সের তাই কেস নয়। টেকনোলজি পাল্টে গেল বা আমার কোনো রকম কোনো অল্টারনেটিভ চলে এলো, তাহলে আমার এটা পাল্টে যাবে, ঠিক আছে। এই সমস্ত আছে, এগুলো তোমরা দেখে নিও। ডিফারেন্ট মেথডস অফ ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন, এ তো অনেক আছে। স্ট্রেট লাইন মেথড একটা আছে, ঠিক আছে, যেগুলো সকালে আমরা ডিসকাস করলাম, যে আমার অ্যাসেটের কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা ইউজফুল লাইফ, মানে হচ্ছে যে আমার তার দাম কত, ঠিক আছে, আর সেই যে অ্যাসেটটা সেটা কততে আমার নামতে পারে সেটা আমি জানি, আর কত বছর আমার কাছে সেটার ইউজফুলনেসের টাইম আছে। তো এইবার থেকে বুঝে গেলাম যে তাহলে প্রতি বছর সেটা কত হারে নামছে, এটা আমরা এখানে পেয়েছি 1800, ঠিক আছে। ডিক্লাইনিং ব্যালেন্স মেথড কি, মানে এটা বলছে এটা পার্সেন্টেজে হবে, যেটা সকালে আমি বোঝালাম আজকে আমার লাইফ সেশনটা, যারা দেখেছো তারা নিশ্চয়ই মনে করতে পারবে। আমি বললাম না যে প্রথমের দামটা হচ্ছে 100 টাকা, তারপর তার 5% কমে গিয়ে 95 হলো, তারপর আবার তার উপরে 5% কমলো, মানে 95 টাকার ওপর 5% লস হলো। তো এইটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এইরকম করে হয়। আর ডবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এটাও পুরো ম্যাথসের ব্যাপার, যে আমার হচ্ছে ইউজফুল লাইফ মানে 2/ইউজফুল লাইফ, ঠিক আছে। এবার যার ইউজফুল লাইফ 10, তার ডেপ্রিসিয়েশনের রেট 20% হবে। যার হয়তো বলা উচিত, মানে বলতে পারি আমরা 100, তার 2% হবে। তো এবার মানে সেই রেটে ডেপ্রিসিয়েটটা হবে, ঠিক আছে। প্রোডাকশন মেথডের কি বলছে, যে কস্ট অফ অ্যাসেট বাই স্যালভেজ ভ্যালু বাই টোটাল এস্টিমেটেড ইউনিট ইনটু ইউনিট প্রডিউসড। দাদা কিছুই বুঝলাম, মানে একটা মেশিনের দাম হচ্ছে, যেমন লেখা আছে দেখো $10,000, স্যালভেজ ভ্যালু মানে কমতে কমতে কততে পৌঁছতে পারে $1,000, আর বলা যেতে পারে যে এই মেশিনটা 1,00,000 ইউনিট প্রডিউস করতে পারে, ঠিক আছে। এটা আমাকে বললো যে এটা 1,00,000 ইউনিট প্রডিউস করতে পারে, 1 ইয়ারে নয়, কিন্তু 1 ইয়ারে নয়, 1 বছরে নয়, ওভারঅল 1,00,000 ইউনিট প্রডিউস করতে পারে। তো এবার যদি আমি ধরলাম যে যদি এটা আমাকে 10,000 ইউনিট পার ইয়ার প্রডিউস করতে পারে, তাহলে কি করব, তাহলে করব কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই কতগুলো ইউনিট প্রডিউস করতে পারছে ইনটু পার ইয়ার কতগুলো প্রডিউস হচ্ছে, কারণ স্বাভাবিক প্রতি বছর বছর তোমার ডেপ্রিসিয়েশনটা হবে। তাহলে আমি বলতে পারবো যে আচ্ছা, তার মানে আমার এই 90টা করে প্রোডাক্ট পার বছর করে তৈরি হয়ে গেল। তাহলে এবার তাহলে আমি দেখি, তাই জন্য কি হয় যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট যখন কিনি, তখন আমরা বারবারই ট্রাই করি যে সেটাকে একদম তার বেস্ট ইউজেসের মধ্যে ভালো করে ইউজটা করে দেওয়া, সেটা এখানে বুঝিয়েছে। আচ্ছা, এবার এখানে বলছে যেটা একটা সাম অফ দ্য ইয়ার্স ডিজিটস মেথড, অর্থাৎ যে ডেপ্রিসিয়েশনটা আমাকে এখানে বলছে যে রিমেনিং লাইফ বাই সাম অফ ইয়ার্স ডিজিট, মানে বলতে চাইছে ইনটু কস্ট মাইনাস স্যালভেজ, মানে কত বছর আর সেটা আমার চলবে, ঠিক আছে, কত বছর চলতে পারে। তো সেটাকে আমরা দেখে নিলাম, ঠিক আছে, সেটাকে আমরা দেখে নিলাম। এবার কত আমার যে ইয়ার্স, যে সাম অফ দ্য ইয়ার্স আছে, মানে বলছে যে আমার হয়তো ইউজফুল লাইফ 5 বছর, তাহলে 1 থেকে 5 অব্দি প্রত্যেকটা যেটা যোগ করলাম 15 এলো। রিমেনিং লাইফ কত, ধরা যাক যে আমি প্রথম 2 বছর ইউজ করে ফেলেছি, তাহলে রিমেনিং লাইফ আর কত আছে, 3 বছর। তো 3/15 ইনটু কস্ট মাইনাস স্যালভেজ, যেটা দিয়ে রাখবে সেটাকে ধরে আমি তাহলে বলতে পারবো আচ্ছা তাহলে এখন এতটা পরিমাণে ডেপ্রিসিয়েট হয়ে গেছে, এবার তাহলে আমি কতটা পরিমাণে কাজে লাগাতে পারবো। যেমন দেখো যে যখন প্রথম বছরটা, এখানটা একটু ভালো করে দেখো, এই যে যখন প্রথম বছরটা আমি যখন 4/15 যখন করলাম, তো 4/15 করার পর তখন আমার কি এলো, 4/15 করার পর এখানে আমাদের দেখ এই 4/15টা যখন হলো, তার মানে কি 1 বছর আমার ইউজ হয়ে গেছে, 3,000 আমার চলে গেছে। তাহলে এর পরেরটা কি হবে, আমার রিমেনিং লাইফ 4 বছর, টোটাল ডিজিট 15, সেখান থেকে আমি আনলাম 2,400। ক্লিয়ার, বোঝা গেল। তার মানে এবার সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েট কত হলো, এত। এরকম করতে 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 1,000-এ পৌঁছে যাবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা দেখি আবার অনিরন কি বলেছে থার্ড সেমের থিওরি এক্সামে। থিওরি এক্সামে প্রিপেয়ার হওয়ার জন্য এটা এটা মেনলি আমি সৌরভদাকে একবার জিজ্ঞেস করবো, দেন তোমাকে বলতে পারবো, ঠিক আছে অনিরন। সৌরভদাকে জিজ্ঞেস করে বলতে পারবো, বিকজ এটা তো মেনলি সৌরভদা কন্ডাক্ট করে পুরো সেশনগুলোকে। সৌরভদা যদি আমাদেরকে বলে, তাহলে আমরা অবভিয়াসলি যেমন লাইভে এসে বলছি, তেমন তখনও সৌরভদা এসে বা আমরা যে কেউ এসে লাইভে এসে বলে দেবো, ঠিক আছে, ওটা কিন্তু তোমরা চিন্তা করো না।
এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য কোনো মক এক্সাম তোমাদেরকে দেওয়ার লাগবে না, বাট যদি এরকম যদি ফেসিলিটিস তৈরি করা হয়ে থাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যারা যারা সেশনটাকে দেখছো প্লিজ একটুখানি পারলে মানে আমাদের সাপোর্ট করো, লাইক করো। ঠিক আছে, যদি কিছু ডাউটস থাকে অবভিয়াসলি জিজ্ঞেস করো। ঠিক আছে, মোটামুটি এখনো অনেক জিনিস এখনো বাকি আছে। আচ্ছা এটাই তো করালাম। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, আচ্ছা একই কোয়েশ্চেন কি রিপিট হয়েছে? হ্যাঁ, আচ্ছা একই কোয়েশ্চেন এখানে রিপিট আছে, সো আমি এইটাকে তাহলে ছেড়ে দিচ্ছি, পরেরটা আমি যাচ্ছি। expenditures for an depreciable assets by the business firm. Depreciable asset, long-term tangible assets that have finite useful life and contribute to a business's operation. ঠিক আছে, যে অ্যাসেট গুলো লং টার্ম আমার লাগবে, ঠিক আছে, আর এদের একটা ফাইনাইট ইউজফুল লাইফ রয়েছে, বিজনেস অপারেশনসকে হেল্প করছে, তো তাহলে সেগুলো আমরা বুঝতে পারি যে আমাকে সেগুলোতে তাহলে আমাকে কেমন করে ইউজ করতে হবে। যেমন আমরা ভেরিয়াস এক্সপেন্ডিচার্সকে যখন আমরা কিনছি তাকে মেনটেন করবো, ইমপ্রুভ করবো, যাতে আমরা তাদের অ্যাকচুয়ালি কি জন্য কিনছি এগুলোকে, জাস্ট বিকজ দে ক্যান এনশিওর আমার অ্যাসেট, আমাদের অ্যাসেটটাকে আমাদের এনরিচ করতে পারে, দ্যাট ইজ আমার মেন ফোকাস। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো এই যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে জন্য আমরা এখানে বলতে পারি কি কি লাগতে পারে। অ্যাকুইজিশন কস্ট, যে মেন কস্ট দিয়ে আমরা সেগুলোকে কিনছি সেটা। কম্পোনেন্ট কি, পারচেস প্রাইস, শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং, ইনস্টলেশন, ট্যাক্সেস অ্যান্ড ফি, অর্থাৎ যেরকম করে আমরা জিনিসটাকে অ্যাকোয়ার করতে পারি, কিনতে হবে, তাকে শিপিং করে আনতে হবে, দূর থেকে যদি আনার হয় তো শিপিং করে আনতে হবে, যদি কোনো টেকনোলজির কিছু হয়ে থাকে তো ইনস্টল করতে হবে, ট্যাক্সেস ফি সমস্ত পে করতে হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, যে আমার যে এক্সপেন্ডিচারটা যে ভ্যালু আমার অ্যাড করতে পারবে বা আমার ইউজফুল লাইফটাকে আরো এক্সটেন্ড করতে পারবে, সেইটা। আপগ্রেড করা, সফটওয়্যারের ক্ষেত্রে বিশেষ করে যেটা বলা যায় আপগ্রেড করা, ইমপ্রুভমেন্ট করা, রিনোভেট করা বা সার্ভিসিং করানো সেগুলো। ঠিক আছে, মেনটেনেন্সের এরকম রয়েছে, রুটিন মেনটেনেন্স করা, মাইনর রিপেয়ার করা, ডিসপোজাল। আচ্ছা এটা কি, যে আমার ধরো যে সমস্ত জিনিসগুলো আর হয়তো আমার প্রয়োজনীয়তা নেই, কাজে লাগছে না, সেগুলোকে ডিসপোজও করতে হবে, বিক্রি করে দিতে হবে, যাতে পয়সাটাকে কিছুটা হলেও তোলা যেতে পারে। তো সেখান থেকেও আমাকে এগুলো বোঝাতে হবে। ঠিক আছে, আচ্ছা রিমুভাল কস্ট কি, এক্সপেন্সেস ফর ডিসমেন্টিং অ্যান্ড রিমুভিং দ্য অ্যাসেট ফ্রম সার্ভিসেস, অর্থাৎ যে আমি যে এক্সপেন্সেস যেগুলো পাচ্ছি ডিসমেন্ট করা বা রিমুভ করার জন্য, তো সেগুলোকে রিমুভ করারও আমার কিছুটা কস্ট লাগছে, সেখানেও কিছুটা আমার লাগবে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল কমপ্লেন্টস কি হতে পারে, যে এনভায়রনমেন্টাল রেগুলেশনসের সঙ্গে মিলেমিশে সেগুলোকে আমাকে করতে হবে। এমন নয় যে আমি এমন কিছু মানে রাস্তাঘাটে ফেলে দিলাম যেটা হয়তো মানে এনভায়রনমেন্টকে ড্যামেজ করে দিচ্ছে, তাতেও কিন্তু প্রবলেম, সেটা করলেও কিন্তু হবে না। বা এমন আমরা প্রোডাক্টগুলোকে মানে আমরা ডিসপোজ করছি যে প্রোডাক্টগুলো ডিসপোজ হওয়ার জন্য হয়তো এনভায়রনমেন্টালের জন্য হয়তো তৈরি হয়নি, সেগুলোকে আমরা করেছি ডিসপোজ ভুলভাল ভাবে, সেটাও করাটা উচিত নয়। ঠিক আছে, আচ্ছা রিপ্লেসমেন্ট অ্যানালিসিস আমি সকালে যা বুঝিয়েছি আমি এখন এটাকে একবার রিপিট করে দিচ্ছি, নেহাত এগুলো তোমরা বুঝতে পারবে। মানেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুকে রিপ্লেস করি, কোনো কিছুকে আনি, তো সেটার জন্য তো আমাদের কিছু না কিছু একটা অ্যানালিসিস করতে হবে। এমন তো নয় যে যে প্রোডাক্টটাকে চোখের সামনে দেখলাম সেটাকে ধরে পাল্টে দিলাম, এত করতে পারি না। আমরা যে প্রোডাক্টটাকে দেখছি যে হ্যাঁ ইট শুড রিপ্লেসড, তো এই যে রিপ্লেসমেন্টটা আমার যখন দরকার তো আমাকে সেটা করতে হবে। ঠিক আছে, কেন করতে হবে, ওই যে বললাম যে আমাকে যদি যে অ্যাসেট যেটা আমার এখন এক্সিস্ট করছে, তো সেই অ্যাসেটকে আমার যাতে আমি ইমপ্রুভ করতে পারি। কারণ আমরা যদি অ্যাসেটকে যদি রিপ্লেস করে দিতে পারি যেগুলো আমার এখন প্রয়োজন নেই, তো তার বিনিময়ে নতুন অ্যাসেটগুলোকে আমি কিনবো, এই যে নিউ অ্যাসেট, কস্ট অফ নিউ অ্যাসেট, নতুন যে অ্যাসেটগুলোকে কিনছি তো সেগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে, সেগুলোকে তো আনতে হবে, আমাকে ইকোনমিক বেনিফিট দিতে হবে, টাইম ভ্যালু অফ মানি বুঝতে হবে, যে আমাকে আমার পয়সাটাকে ঠিকঠাক কাজে লাগাতে হবে। আজকে যে জিনিসটা আমার দরকার নেই তার বিনিময়ে তাকে বিক্রি করে বা তাকে সাইড লাইন করিয়ে একটা নতুন কিছুকে ইন্ট্রোডিউস করতে হবে। যেমন আমরা একটা সব থেকে যে রিপ্লেসমেন্ট অ্যানালিসিস একটা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে কাজগুলো আছে তো সেইখানে আমরা কি করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের বলা যেতে পারে যে কি বলা উচিত, যে আমাদের যেমন একটা এমপ্লয়ি রইলো, সে হয়তো তেমন মানে কনভে করতে পারছে না, তার রিপ্লেসমেন্ট একটা নতুন এমপ্লয়িকে আনতে হবে যে মাচ মোর স্কিল্ড, তাকে আমরা এখানে আনতে পারি। ঠিক আছে, নেট প্রেজেন্ট ভ্যালু কি, যেটা বলছে যে আমার কিপিং দ্য এক্সিস্টিং অ্যাসেট ভার্সেস রিপ্লেসিং ইট। ঠিক আছে, মানে ডিসিশনকে এত প্রপার নিতে হবে যে যাতে আমার কোনো ইউজেবল প্রোডাক্ট যেটাকে আমি ফার্দার আমার অ্যাসেট বিল্ড আপের জন্য ইউজ করতে পারি, সেটাকে টপকে যেন এমন কোনো প্রোডাক্টকে আমি চুজ না করে ফেলি যে যেটা আমার কোনো রকমই কোনো মানে কাজেই লাগছে না, সেটাকে রেখে দিলাম আমার অন্যটাকে আমি পাল্টে দিলাম, তা নয়। নেট প্রেজেন্ট ভ্যালু আমাকে যাতে প্রচন্ড পরিমাণে আমার যাতে সেই নেট প্রেজেন্ট ভ্যালু তার সাথে যাতে ইম্প্যাক্টফুল হতে পারে সেটাকেও আমাকে খেয়াল রাখতে হবে।
তারপর সমস্ত কিছু। ইকোনমিক লাইফ অফ অ্যাসেট কি বলছে, যে টাইমের জন্য আমার এই প্রোডাক্টটা বা অ্যাসেটটা আমাকে বিজনেসে হেল্প করতে পারে সেটা। অর্থাৎ যে আমি যেন বললাম একটা ল্যাপটপ আমাকে আগামী 6 বছর আমাকে হেল্প করবে, সেটা হচ্ছে তার ইকোনমিক লাইফ। সেই ল্যাপটপটা আমাকে হয়তো পার ইয়ার আমাকে হয়তো একটা আর্নিং এর থ্রু দিয়ে $25,000 করে কামিয়ে দিচ্ছে, $25,000 করে কামিয়ে দিচ্ছে। তো এটা একটা অ্যাসেট, যে আমাকে কামিয়ে দিচ্ছে সেই আমার অ্যাসেট। আমার এমপ্লয়ি কি, সে আমার অ্যাসেট। আমার মেশিনস কি, আমার অ্যাসেট। আমার লেবার্স কি, আমার অ্যাসেট। কিন্তু লেবারকে যখন স্যালারি দিচ্ছি, সেটা আমার পকেট থেকে পয়সা বার করছে, সেটা আমার লাইবিলিটি। এইগুলো তো ইনফ্লুয়েন্স কি করতে পারি ইকোনমিক লাইফকে, কোন কোন ফ্যাক্টরগুলো? টেকনোলজিক্যাল চেঞ্জেস, ওই যে বললাম পিএইচপির জায়গায় নোড.জেএস। যদি আমার কোনো রকম কোনো অ্যাসেটে যদি আমার কোনো রকম কোনো ড্যামেজ হয়, সেটা কি এখানে লিখেছে উইয়ার অ্যান্ড টিয়ার, যদি ড্যামেজ হয় সেটাকে পাল্টাতে যেতে পারে। মার্কেট ডিমান্ড অনুযায়ী আমাকে আমার অ্যাসেটকে আইদার আপগ্রেড করতে হবে বা আপডেট করতে হবে বা পাল্টে দিতে হবে, রিপ্লেস করে দিতে হবে। অপারেশনাল এফিসিয়েন্সি, কতটা আমাকে সেটা অপারেশনে হেল্প করছে সেটাকেও বোঝাতে হবে। রিপ্লেসমেন্টের কস্ট, এগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আপাতত আমরা অনেকটাই আজকে করলাম। ঠিক আছে, আমি এখনো অবধি আরো কয়েকটা কোয়েশ্চেন বাকি আছে, বাট আমরা 46 পেজেস কভার করে ফেলেছি। তোমাদের এখন যদি আমি আরো ডিটেলসে করাই, তোমরা কি সেগুলো মানে করবে, আমাকে সেটা বলো, তাহলে আমি আরো ফার্দার এগোবো। তা না হলে আমি, আমার যতদূর মনে হচ্ছে যে আমি অনেক কয়েকটা কনসেপ্ট এখন অবধি বলে ফেলেছি। তোমরা আগে বলো, তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি মনে হচ্ছে সেশনটা ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, তোমাদের ইন্টারেস্টের জন্য আমরা করছি, তোমার যদি ভালো লেগে থাকে তবে বলো, তবে আমরা ফার্দার এগোবো। আদারওয়াইজ আমরা আবার নেক্সট ডে একটা কোনোদিন লাইভে এসে ডিসকাস করবো। তোমরা বলো তোমাদের কি ডিসকাশন। আর বেশি নেই খুব একটা। এই নোটসগুলো তোমরা আমাদের যে ডেসক্রিপশনে যে মানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপে, সেইখান থেকে তোমরা পারচেস করতে পারো। যদি কোনো রকম তোমাদের ডাউটস থেকে থাকে টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো, কমেন্টসে লিখতে পারো। এমন নয় যে তোমরা লাইভ কমেন্টে না লিখতে পারলে তোমাদের যে আর ডাউটস নেওয়া হবে না, একদমই তা নয়। পরের দিন যখন লাইভে আসা হবে, তোমাদের যখন লাইভের যখন এটা এন্ড হয়ে যাবে, তখন যদি তোমরা কমেন্ট করো, সেগুলোকে নিয়েও আমরা ডিসকাস করবো। অবভিয়াসলি ডিসকাশন চলবে, তোমরা একদম চিন্তা করো না। যদি কিছু তোমাদের মনে হয়ে থাকে, তোমরা প্লিজ আমাদেরকে জানো। সো শুড আই কন্টিনিউ? যদি কন্টিনিউ করতে হয়, তাহলে আমাকে একটুখানি থামস আপ বা লাভ রিয়াক্ট কিছু একটা দিয়ে একটু বোঝাও। ডাউটস থাকলে বলো। যতজনকে পারলে একটু সেশনটা শেয়ার করে দিও, যাতে তাদেরও যদি কোনো রকম এই পিওয়াইকিউস নিয়ে ডাউট থেকে থাকে বা টপিকস নিয়ে ডাউট থেকে থাকে। চেষ্টা করব আমি আরেকবার একটুখানি এই যে সমস্ত টপিকস গুলোকে আছে আরেকবার একটা ওয়ান শট রিভিশন দেওয়ার, যতটা ডিটেলসে করা যেতে পারে ততটা। মেবি ওটা সকালে করবো, আমি দাদার সঙ্গে কথা বলে জিজ্ঞেস করতে পারবো। কারো কোনো ডাউট নেই? সেশন ভালো লাগছে? বুঝতে পারছো সেশন তোমরা যারা যারা আছো এখন অনলাইন? একটুখানি পারলে আমাকে একটু জানিও। সেশনে যদি কিছু আপগ্রেড লাগে বা যদি কিছু মনে হয় দাদা তুমি এরকম ভাবে পড়াও বা এরকম ভাবে বোঝাও, আমাদেরকে অবশ্যই জানাও। আমরা তোমাদের যতটা ভাবে ইজি করা যেতে পারে ততটা ইজি করেই চেষ্টা করছি, যাতে আমাদের পরীক্ষার আগে কোনো টেনশন না হয়। কোনো ফিডব্যাক নেই? ওকে ওকে, সো আপ টু দিস 46 পেজেস আমার মনে থাকবে। কোশ্চেন নাম্বার 12, এখান থেকে আমরা নেক্সট ডে যখন লাইভে আমরা আসবো, দাদার সঙ্গে ডিসকাস করে নেব যে কবে আসা যেতে পারে। সেই দিন আমরা আবার আসবো থার্ড সেম এর এই ডিসকাশনটাকে নিয়ে। টিল দেন ভালো করে পড়ো, ভালো করে তোমরা বোঝো। যাদের যাদের নোটসগুলোকে ভালো লাগছে প্লিজ একবার তোমরা লাইক করে দিও, সেশনটাকে শেয়ার করে দিও। যদি তোমরা কেউ নোটস পার্সোনালি পারচেস করতে চাও, তারা আমাদের এই যে চ্যানেলের যে লিঙ্কটা আছে, অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো।
তোমরা সেখানে গিয়ে নোটসের ডেমো দেখতে পারো, ডেমো নেওয়ার পর তারপর তোমরা এখান থেকেও বুঝতে পারবে আশা করি যে নোটসটা কতটা কালারফুল ভাবে বা সুন্দর করে অর্গানাইজ হবে, খুব শর্টে এবং সিম্পল ওয়েতে বোঝানো আছে, পারচেস করতে পারো। ওকে, সো যদি ডাউট না থেকে থাকে, সো আজকে আমরা লাইভ সেশন এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগে থাকবে, ঠিক আছে? ওকে, ভালো করে পড়ো, ভালো করে প্রত্যেকে স্টাডি করো, তোমাদের যা যা ডাউটস থাকবে যদি নাও এখনো বলতে পারো টেলিগ্রামে বলো, ঠিক আছে? ওকে।